আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। 2 বছরের দীর্ঘ সংঘাতের পর হামাসের সব জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গাজা যুদ্ধের ইতিহাসে এক বড় মোড় তৈরি করেছে। এই সিদ্ধান্তের পেছনে ছিল সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক চাপের সম্মিলন, আর সে সঙ্গে ছিল হামাসের কৌশলগত পুনর্মূল্যায়ন। বিশ্লেষকদের মতে এই মুক্তি ছিল না কোনো আকস্মিক মানবিক পদক্ষেপ, বরং টিকে থাকার এবং বাধ্যতামূলক রাজনৈতিক হিসাব। প্রশ্ন উঠেছে, সবাই জানতে চাচ্ছে, মোটামুটি সবার এক ধরনের প্রশ্ন, যে হামাস কেন জিম্মিদের মুক্তি দিল। এর কয়েকটি কারণ আমরা বের করেছি। সেই কারণগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব, দেখব কি কারণ, সবাই কি বলছে। প্রথমত, সামরিক চাপ ও ভেঙে পড়া লজিস্টিক কাঠামো। 2025 সালের মাঝামাঝি থেকে ইসরায়েলি সেনারা গাজার ভেতরে হামাসের কার্যক্ষমতা প্রায় ধ্বংস করে দেয়। টানা বিমান হামলা ও স্থল অভিযানে হামাসের টানেল, অস্ত্রভাণ্ডার এবং যোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়ে যায়। দক্ষিণ গাজার বেশিরভাগ অংশ ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী, ফলে স্থানীয় কমান্ডাররা বিচ্ছিন্ন হয়ে পড়েন। জিম্মিদের নিরাপদে রাখা ও লুকিয়ে রাখার দায়ও হয়ে ওঠে অসম্ভব। গোয়েন্দা সূত্র জানায়, হামাস নেতৃত্ব বুঝতে পারে যে দীর্ঘদিন জিম্মিদের ধরে রাখলে ঝুঁকি বাড়বে। হয় ইসরায়েল তাদের উদ্ধার করবে, নয়তো যুদ্ধের মাঝে তারা মারা যাবে। এতে হামাসের রাজনৈতিক লাভ শূন্যে পৌঁছাবে। একজন আঞ্চলিক বিশ্লেষক বলেছেন, হামাস বুঝে গিয়েছে জিম্মিদের ধরে রাখার খরচ এখন তাদের অস্তিত্বের জন্যই বিপজ্জনক হয়ে উঠেছে। দ্বিতীয়ত, মানবিক বিপর্যয়, অভ্যন্তরীণ চাপ। গাজার মানবিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে জীবনযাত্রা প্রায় অচল। খাদ্য, ওষুধ, পানীয় জল সব কিছুর তীব্র সংকট। সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে থাকে। অনেকেই হামাসকে দোষারোপ করে। জাতিসংঘ ও রেড ক্রস প্রকাশ্যে জানায়, গাজা মানবিক বিপর্যয়ের কিনারায় এসে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে গাজার জনগণের চাপের মুখে হামাসের ভেতর থেকেই সমঝোতার দাবি উঠে। অনেক পরিবার বিশ্বাস করে, জিম্মি ইস্যুর কারণে যুদ্ধবিরতি ও ত্রাণ কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তাই জিম্মিদের মুক্তি হামাসের জন্য এক ধরনের অভ্যন্তরীণ টিকে থাকার কৌশল হয়ে ওঠে। 3, কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক মধ্যস্থতা। এই মুক্তির চুক্তি গড়ে ওঠে কাতার, ইজিপ্ট, তুর্কি এবং আমেরিকার মধ্যস্থতায়। ওয়াশিংটন হামাসকে আশ্বাস দেয়, সব জিম্মি মুক্তি পেলে মানবিক সহায়তা ও পুনর্গঠন শুরু হবে। কায়রো জোর দেয় রাফা সীমান্ত খুলে দেওয়া এবং বাস্তুচ্যুতদের ফেরানোর বিষয়ে। দোহা ও আঙ্কারা হামাসকে রাজনৈতিক সমর্থন দেয়, যাতে এই পদক্ষেপকে আত্মসমর্পণ নয়, বরং মানবিক ইঙ্গিত হিসাবে উপস্থাপন করা যায়। দীর্ঘদিন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হামাস এই সুযোগকে ব্যবহার করে কূটনৈতিকভাবে পুনর্স্থাপনের প্রচেষ্টা চালায়। কাতারের একজন মধ্যস্থতাকারী বলেছেন, হামাস বুঝতে পেরেছিল জিম্মিদের আর ধরে রাখা মানে আরও ধ্বংস ডেকে আনা। মুক্তিই ছিল টিকে থাকার একমাত্র উপায়। চতুর্থ যে বিষয়টি সামনে এসেছে, বন্দি বিনিময় ও কৌশলগত লাভ। জিম্মিদের বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 বন্দীকে মুক্তি দেয়, যার মধ্যে অনেকে আজীবন কারাদণ্ডপ্রাপ্ত। এই পদক্ষেপ হামাসকে রাজনৈতিকভাবে বড় একটি অর্জন এনে দেয়। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, এটি প্যালেস্টাইনের জনগণের ঐতিহাসিক বিজয়, অর্থাৎ তারা এটাকে পরাজয় নয়, বরং প্রতিরোধের সফলতা হিসেবে দেখাতে চেয়েছে। প্যালেস্টাইনের অনেক পরিবার মনে করে বন্দি বিনিময় তাদের ত্যাগ ও ন্যায় বিচারের প্রতীক। এর ফলে হামাসের প্রতি জনগণের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 5, পুনর্গঠনের জন্য বিরতি। এই চুক্তির মাধ্যমে হামাস কিছুটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে অন্তত 60 দিনের জন্য বিমান হামলা স্থগিত থাকবে, মানবিক সহায়তা ও জ্বালানি প্রবেশের অনুমতি পেয়েছে। সীমিত পরিসরে বাণিজ্যিক উদ্দেশ্যে সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এই সুযোগে হামাস রাজনৈতিকভাবে পুনর্গঠনের চেষ্টা চালাতে পারে, যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষণ থাকবে। ষষ্ঠ যে বিষয়টি রয়েছে, ভাবমূর্তি পুনর্গঠন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। গত কয়েক মাস ধরে জিম্মি হত্যা, মানবঢাল ব্যবহারের অভিযোগে হামাসের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। সব জিম্মিকে জীবিত মুক্তি দিয়ে তারা চেষ্টা করছে নিজেদের আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠনের, যেন তারা এক আলোচনার যোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে দেখা যায়। পশ্চিমা বিশ্ব যদিও সন্দেহপ্রবণ, তবে কিছু আঞ্চলিক শক্তি হামাসের এই পদক্ষেপকে বাস্তববাদী হিসেবে দেখছে। সপ্তম যে বিষয়টি সামনে এসেছে,
ইসরায়েলি রাজনীতিতে এই চুক্তি বিভাজন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশীয় চাপের মুখে ছিলেন। জিম্মি পরিবারের প্রতিবাদ ক্রমেই তীব্র হচ্ছিল। অবশেষে সরকারের একাংশ মনে করে জিম্মি প্রত্যাবর্তন এখন জরুরি, যদিও এতে কৌশলগত ছাড় দিতে হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীও এই সময়টাকে পুনর্গঠনের বিরতি হিসেবে ব্যবহার করতে চায়, বিশেষ করে সৈন্য পরিবর্তন, অবস্থান শক্ত করা এবং আন্তর্জাতিক সমালোচনা মোকাবেলার জন্য। ভবিষ্যতের অনিশ্চয়তা জিম্মি মুক্তির সাময়িক শান্তি এনেছে, কিন্তু যুদ্ধের সমাপ্তি ঘটেনি। ইসরায়েল বলছে হামাসের সামরিক ও রাজনৈতিক কাঠামো ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। হামাস বলছে এটি কেবল কৌশলগত বিরতি, আত্মসমর্পণ নয়। মধ্যস্থতাকারীরা সতর্ক করেছেন, যদি গাজার শাসন ও পুনর্গঠনের বিশ্বাসযোগ্য রূপরেখা না গড়ে ওঠে, তবে যে কোনো মুহূর্তে নতুন সংঘাত শুরু হতে পারে। সব জিম্মিকে মুক্তি দেওয়ার হামাসের সিদ্ধান্ত ছিল একটি বাস্তবসম্মত কৌশলগত সমন্বয়। সামরিক চাপে, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং ধ্বংসপ্রাপ্ত সমাজের মুখে পড়ে তারা বুঝতে পেরেছিল জিম্মিদের আর ধরে রাখা মানে নিজেদের পতনকে ত্বরান্বিত করা। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হলো, গাজার সংঘাত এখন শুধু অস্ত্রের লড়াই নয়, এটি রাজনৈতিক টিকে থাকা, মানবিক মর্যাদা এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের জটিল এক লড়াই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।